মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে মৌসুমী মোয়ার। আজ আমার সঙ্গে যিনি আছেন দর্শক, সেই চারুকলা টিএসসি পেরিয়ে কখন তিনি আন্তনগরে ঢুকে পড়লেন এবং তারপর এক এক করে আধুনিক বাংলা হোটেল এবং সেখান থেকে বাংলা খাবার খেয়ে এখন রীতিমতো আমাদের নিদ্রা কেড়ে নিয়েছেন। এবং শুধু কি আমাদের, তার কাছ থেকে আমি জানতেই চাই যে জীবনে কত সংখ্যক ছেলের নিদ্রা তিনি আসলে কেড়ে নিয়েছেন। তবে আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী মডেল নিদ্রা নেহা। হ্যালো। প্রথমেই শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমি একটু আপসেট হলাম চুলটা দেখে। তুমি চুল কেন কেটেছো? কেন ভালো লাগতেছে না? ভালো লাগছে, ডিফারেন্ট লুক, বাট তোমার বড় বড় চুলের লুকটা আমার খুব পছন্দের। মেইনলি একটা ক্যারেক্টারের জন্য, বাট খুবই কষ্টজনক ব্যাপার হচ্ছে ক্যারেক্টারটা করা হচ্ছে না। বাট থাকে না যে চুল কাটার পরে নিজেকে যখন একটা ডিফারেন্ট লুকে আমি দেখলাম, আমার কাছে খুব কনফিডেন্ট মনে হচ্ছে এবং আমার খুব মজা লাগছে। আমার খুব ভালো লাগছে, মানে এটা একটা ডিফারেন্ট লুক হয়েছে। বাট হ্যাঁ, বড় চুল সবাই চেয়েও পায় না, বাট তুমি কেটে ফেলেছো। ওই জায়গা থেকে ওই যে এখন কষ্টটা তো আরো বেশি, যে এই যে কাজের প্রতি কতটা ডেডিকেশন, যে ক্যারেক্টারটা কতটাই বড় হোক বা ছোট এটা ফ্যাক্ট না। আমার মনে হচ্ছিল আমাকে নিজেকে ওই ক্যারেক্টারটার জন্য যতটা পরিমাণ আমি পারি নিজেকে প্রিপেয়ার করতে, আমি ওটার জন্য দিচ্ছিলাম। বাট আলটিমেটলি হলো না। ওকে, এই জগতে থাকতে গেলে এরকম অসংখ্য গল্প তোমার জীবনে আসবে, কারণ এরকম প্রচুর গল্পের মুখোমুখি অনেক তারকাদেরই হতে হয়। একটু অন্য গল্পে যেতে চাই। সময় কেমন যাচ্ছে? নতুন কাজ নিয়ে শুনবো, তারপর এক এক করে পেছনের গল্পগুলোতে যাব। সময় যদি বলি খুব একটা ভালো যাচ্ছে না। ওই দিন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মজা বলবো নাকি এটা থাকে না যে একটা সবকিছু মিক্সচার ফিলিং, আমাকে হঠাৎ করে একটা রিপোর্টার আমাকে ফোন দিয়ে জাস্ট বললো যে আপু, গত বছরই আর কিছুদিন পরে হয়তোবা কিছু মাস আগে এই টাইমে আপনার একটা নিউজ আমি করেছিলাম এমন যে আপনার জীবনে এখন, নেহার জীবনে তো বসন্ত, আর তার ঠিক কিছু পরে এখন আপনাকে নিয়ে যে নিউজগুলো আমাদের করা লাগছে বা সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আমাদেরও খুব একটা ভালো লাগছে না যে এই নিউজগুলো এখন করতে। সো ওই জিনিসটা না আমাকে, ওনার ওই কথাটা উনিও হয়তো অতটা ভেবে বলেনি, বাট আমাকে আসলেই খুব হিট করে যে আসলে আমাদের লাইফ এন্ড সবকিছু এতটাই আনপ্রেডিক্টেবল যে যেই মানুষটা বললো 6 মাস আগে আমার জীবনে বসন্ত যাচ্ছে, ওই মানুষটাও আজকে আমাকে নিয়ে ব্যাড ফিল করছে বা আমার মোমেন্টের সাথে নিজেকে অ্যাটাচ করতে পারছে। সো আলটিমেটলি এটাকে কোনো কাল দিয়ে, ঋতু দিয়ে আমি আলাদা করে ক্লারিফিকেশন করতে চাচ্ছি না। এটা জাস্ট এ মোমেন্ট, লাইফের হয়তোবা কেটে যাবে। কারণ আরো কেন বলছি, আমার বাবা অসুস্থ। হ্যাঁ, সো আলটিমেটলি পুজোর মোমেন্টটাই আমার লাইফের সবচেয়ে গ্রেট মোমেন্ট গিয়েছিল। কারণ ওই টাইমে আমার সিনেমা এসেছিল শরতের জবা, সবাই মিলে পুজোতে মজা করা, একসাথে এই যে অষ্টমীর দিন আমরা প্রথম সিনেমাটা দেখেছিলাম। জাস্ট অষ্টমী থেকে লক্ষ্মী পুজোর যে ডিফারেন্সটা থাকে মেবি 7 দিনের দিন। সো বিয়ের পরে প্রথম লক্ষ্মী পুজো বাসায় আমি করছিলাম, একদম থাকে না বউ বউ সেজে সবকিছু সুন্দর করে, বাসায় অনেক বড় আলপনা করে, মিডিয়া পার্সন খুবই কম বা যারা ফ্রেন্ড সার্কেল সবাইকে ডেকে একটা আনন্দ। ওই মোমেন্টে আমার হাতে হচ্ছে বাবার রিপোর্টটা আসে যে উনি ক্যান্সার, ওনার স্টোমাক অ্যাডিওকার্সিনোমা। সো তারপরেও থাকে না যে লাইফ তো থেমে থাকবে না, এবং বাবা তো ওই মোমেন্টেই আমাকে সবচেয়ে বেশি দেখে খুশি থাকবে, যেটা হয়তোবা উনি আগেও ছিল। সো ওনাকে তো আমরা ওই ফিলটা দিতে চাইবো যে না, সব ঠিক আছে। ডায়াবেটিক নিয়ে যেভাবে মানুষ বেঁচে থাকে, মানুষ যেমন একটা ব্যথা বা যে কোনো রোগ নিয়ে যেভাবে মানুষ বাঁচে, তুমি ওভাবেই বাঁচবা। জাস্ট হয়তোবা তোমাকে একটা ডিফারেন্ট কাইন্ড অফ মেডিকেশনের উপর দিয়ে যেতে হবে, আর কিছু না। সো আলটিমেটলি ধরেন দিন শেষে তারপরেও তো অনেক মেয়ে হিসেবে, কারণ আমার মাত্র যেই এইজে আমি লাইফের, এবং বড় বোন দেশের বাইরে থাকে, হ্যাঁ বড় বোন দেশের বাইরে। সো আলটিমেটলি যে থাকে না যে কেন আমার এই বয়সে কেন এত স্ট্রাগল বা এত কিছু দেখতে হবে, বা সবকিছু শেষে আবার মনে করি যে ভগবান যা করছে ভালোর জন্য করছে। মানুষের জীবন মানেই তো গল্প, সেখানে অনেক ভালো গল্প মন্দ গল্প থাকে, তো দুঃখ কষ্ট মিলিয়েই জীবন। আমি অন্য গল্পে যেতে চাই। যে সিনেমাটি আসলে যেখানে পাওলি দাম ছিলেন, একসাথে অভিনয় করা হয়েছে তোমার, সেই সিনেমাটির কি খবর? তোমার 4th চলচ্চিত্র। হ্যাঁ, নীল জোছনা। এই সিনেমাটা কবে আসবে এটা নিয়ে এখনো বলতে পারছি না, বাট এটা যেহেতু অনুদানের সিনেমা, এটা তো কত 2024-এ আমাদের শুট ছিল, তাহলে মনে হয় 23-এর অনুদান, যেহেতু 2024-এ শুট হয়েছে। সিনেমাটা এখন মেবি
অনেক ইস্যু, আপনারা তো সবাই জানেন এখন দেশের পলিটিক্যাল ইস্যু হোক বা সবকিছু মিলে উই আর নট স্টেবল এনাফ। সো এখানে এখনো আমার সাথে ডিরেক্টরের বা টিমের যতটুকুই কথা হয়েছে, কারণ এখন যেই 2টা পার্ট মেইনলি বাদ আছে সিনেমার, আমরা বলবো আমাদের 80% শুটিং ডান। আচ্ছা সো যেই 20% বাকি আছে সেটার মধ্যে 10% হচ্ছে আমি, কারণ এখানে আমার ক্যারেক্টারটার মেইনলি যেই গানটা বা আমার ক্যারেক্টারটা মেইনলি সিনেমাতে যে ইফেক্টটা পুরো গল্পতে যেখানে যে ফেলবে ওই মোমেন্টটা আমার ওই গানটা কাজ করা বাকি। এবং এটা এতটাই সুন্দর একটা গান, আমি এখন মাঝে মাঝে থাকে না যে জীবনে এত সিচুয়েশন যাচ্ছে খারাপ ভালো মিলিয়ে, যে আমার মাঝে মাঝে মনে হয় যে না আমি এই গানটা হারাতে চাই না। এবং ওখানে ধরেন আমি ছিলাম আমি বাদে আর কি, পাওলি দাম দিদি ছিল, মেহের আফরোজ শাওন আপা ছিল, তারপরে এস নাইম ভাই ছিল, পার্থ বড়ুয়া দা, আফসানা মিমি। সো গানেরও কিন্তু এবং গানেরও এতগুলো ভালো মানুষ ছিল, সবাই লাইক আমার ক্যারেক্টারকে এই গানটা পাবে না। এবং মানে গানটা এতটাই সুইট, এতটাই মিষ্টি। সো আমার গানের তুমি তো সব পারো, মানে নাচ জানো, করেছো চারুকলা, তুমি খুব ভালো আঁকতে জানো, অভিনয় জানো, যেহেতু তুমি প্রাচ্যনাট্য কোর্স করেছো, নিশ্চয়ই গানও জানো। একটু গুনগুন করে গানটা আমি গানটা বাদে বাকি সব পারি, তুমি যা বলবা। কি দুঃখজনক সবকিছু তুমি যদি এখানে বলো তোমার সাথে মারপিট করতে, সেটাও আই ক্যান, শুধুমাত্র গানটা পারি না, যেটা নিয়ে আমার খুব কষ্ট থাকে তাও মাঝে মাঝে গেয়ে ফেলি। মানুষজন নিতে পারলে পারুক, না পারলে নাই। ওই যে নিজের জন্য গাওয়া, না ওটা সামনে শুনবে দর্শক। যদি এত বাজে কণ্ঠের গানও যদি আমি বলি, যে আমার এত লাভলি কোনো ফ্যানও যদি থেকে থাকে যে কেউ আমার গান শুনতে চায়, এই সামনেই সামনে তো মে মাস, রাইট? হ্যাঁ, মের 8 তারিখে আমরা এখনো ইয়েটা বলছি না, ওটা কি বলে, কোন প্ল্যাটফর্মে আসবে, একটা ওটিটি প্ল্যাটফর্মে একটা নতুন গল্প নিয়ে আসছি, একটা সিরিজ। এবং বলতে গেলে হ্যাঁ এটা আমার প্রথম সিরিজ হবে, কারণ আধুনিক হোটেল, আধুনিক হ্যাঁ বাংলা হোটেল কিন্তু ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ ইয়ে ছিল, জাস্ট 3টে এপিসোড এবং 3টে এপিসোডে 3টা আলাদা গল্প। বাট এই প্রথম এতগুলো মানে এপিসোড ধরে নিজেকে টানা, নিজের ক্যারেক্টারটাকে টেনে আনা। এবং ওখানেও সব ওয়াও ওয়াও অ্যাক্টরসরা ছিল, লাইক আমার সাথে পেয়ার আপে ছিল পার্থ শেখ, তারপরে শ্যামল মাওলা, তারপরে মীর রাব্বি ভাই, সেন্টু ভাই। সো ওখানে অনেক জোস জোস অ্যাক্টরসরা ছিল। সো ওইটা বলবো যে ওইটা এত মজার একটা স্টোরি আসতে যাচ্ছে। এবং আরো সবচেয়ে মেইনলি যে ক্যারেক্টারটা, আমি না এই প্রথম জীবনে কোনো কাজের গল্প না শুনে আমি হ্যাঁ বলছি, কাজটা করতে চাই। কেন করতে গিয়ে মনে হচ্ছে যে দিস ইজ এ ভেরি গুড ডিসিশন। হ্যাঁ, এবং কারণ কি ক্যারেক্টারের নামটা গোলাপি, আমাকে না এত টানছে, লাইক গোলাপি এখন কোথায়, গোলাপি এখন ট্রেনে। এবং গল্পটাও আমি বলবো যে গোলাপি এখন ক্যাফে লাইভের সেটে। হ্যাঁ, এবং দর্শকরা এটাই না ফিল পাবে যে আসলেই গোলাপি এখন কোথায়। গল্পটা পুরোটা সবকিছু হচ্ছে গোলাপির জন্য, এবং আমি সেই গোলাপি, মানুষজন আমাকে, এবং যে গানটা বললাম গোলাপের কণ্ঠে গানও সবাই দর্শকরা শুনবে জাস্ট মের 8 তারিখে, হয়তো বা আমরা আমাদেরকে দেখা অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে যে কোন ওটিটি প্ল্যাটফর্মে সেটা আসলে রিলিজ হচ্ছে, জানিয়ে দেব, সে জানিয়ে দেবে নিশ্চয়ই, হতে পারে। পেজ ফলো করতে হবে। এবার আমি চলে যাব একটু ডিফারেন্ট টাইপের প্যাটার্নের কোশ্চেনে, কারণ এখন আমার আলাদা আলাদা সেগমেন্ট তৈরি হয়েছে বা শুরু করেছি আমরা মেইল ক্যাফে লাইভে। এখানে একটা জার রয়েছে এবং জারে কিছু প্রশ্ন আছে, 3টি তুলতে হবে, এক এক করে আমি সেই প্রশ্নগুলো জিজ্ঞেস করবো এবং সেগুলোর উত্তর দিতে হবে। না নার্ভাস হবার কিছু নেই। কি রয়েছে? ও সে দেখে ফেলেছে আমি প্রশ্ন করছি, সরি আমি একবারও পড়ি নাই। আচ্ছা কোনো ব্যাপার না। রায়হান রাফি, শিহাব শাহিন একসাথে দুজনের কাজের অফার পেলে কার কাজ হাতে নেবেন? যে ক্যারেক্টারটা আমার দেখে মনে হবে যেটা আমি করার জন্য যোগ্য, আর আমার নিজের ইনার ফিলিংটা কাজ করবে, এবং কো-আর্টিস্ট, গল্প, ডিরেকশন দুজনেই দুর্দান্ত ডিরেক্টর, এখানে কোনো বলার কোনো জায়গাই নেই। সো দুজনই আমার থেকে, কারণ যেহেতু আমি ডিরেক্টর টাইপস আর্টিস্ট, সো দুজনই আমার এন্ড থেকে খুব ওইটা কি বলে, লাইক অ্যাক্টিংটা বের করতে পারবে বলে আমি বিলিভ করি। কইছিলাম আমি না একটু ডিস্ট্রাক্ট, কোনো অসুবিধা নেই, আই এম সো সরি, আমরা পরেরটা নিয়ে নিচ্ছি। তারটা জাস্ট একটু ঠিক করে নিতে হবে, তার মাইক্রোফোনের। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। অল্প সময়ের ক্যারিয়ারে বড় বড় সুযোগ পেয়ে যাচ্ছেন কি মনে হয়? না, নট অ্যাকচুয়ালি। আমি মনে করব এটা আমার, হ্যাঁ কিছু ব্যাপার তো লাক ফেভার করার একটা ব্যাপারই থাকে, বাট আমি বলবো আমার হার্ড ওয়ার্কও এখানে একটা বড় ফ্যাক্ট। অবশ্যই। এবার আমি ভালো করি কি খারাপ করছি আমি জানি না, বাট আই এম ওয়ার্কিং। ওকে, নেক্সট ওয়ান।
দেখা যাক এখানে কি আছে। বাংলা হোটেলে আপনার প্রিয় খাবার কি? বাংলা হোটেলে হ্যাঁ, আমার প্রিয় খাবার ছোট মাছ বা বল। ভর্তা, কোনো মাছের ভর্তা। যেকোনো মাছ ভর্তা। শুটকি হতে পারে, হুম, 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 হুম। চিংড়ি মাছ ভর্তা হতে পারে, রুই মাছ ভর্তা হতে পারে, ইলিশ মাছের লেজ ভর্তা হতে পারে। বাট আই লাভ বাংলা ফুড। ওকে, আই অলসো লাভ বাংলা ফুড। এবার আমি একটু দর্শকদের কমেন্টস নেব, দেখি দর্শকরা আমাদেরকে কি মন্তব্য করেছেন। আমাকে মন্তব্য করার মতো দর্শক আমার আছে? অবশ্যই আছে, কেন নয়? আমি একটু লাইভে ঢুকি এবং দেখি যে কারা আমাদের সাথে যুক্ত হলেন এবং তাদের কাছ থেকে আমি এই মুহূর্তে মন্তব্য নিতে চাই। অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কারণ নিদ্রা নেহাকে অনেকেই ভালোবাসেন এবং আমি এটা বলতে পারি ইউ আর সো লাকি বিকজ মেবি। তুমি তোমার ক্যারিয়ারে খুব ভালো, ভালো কাজ করেছো এখন হ্যাঁ, পর্যন্ত। আমি এটাকে নিয়ে যদি আমি বলব যে আমি প্রচন্ড হুম, হুম, স্যাটিসফাইড এবং আমি কিন্তু সেদিন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি হুম, এবং সেখানেও কিন্তু থাকে না যে সব ওটা বলবো আমার ওটা কিন্তু এমন না যে আমাকে একটা কোনো কিছুর উপরে ডিপেন্ড করে যে আমি একটা হুম, এত বড় স্ট্যাটাস দিয়ে ফেলেছি আমার জীবনের ৫টা বছর যেখানে আমি দিয়েছি। সো আই নো ৫ বছর খুবই কম একটা সময়। হুম। ধরো আমি যদি এখন তোমার সাথে কনভারসেশন শুরু করি, রাইট। তুমি বলবা যে নিদ্রা আমি এত বছর ধরে, সেখানে আমি কিচ্ছু না। তোমাদের সবার কাছে আমি জাস্ট একটা বাচ্চা। বাট ধরো আ থাকে না যে সবকিছুর মিশ্রণে এবং ডে বাই ডে জিনিসগুলো হচ্ছে। তারপরেও না সব ফ্রাস্ট্রেশন এর পরেও, সব কষ্টের পরেও না আমি ওই মানুষগুলোর কাছে থ্যাঙ্কফুল যারা, কারণ আমার কিন্তু কোয়ান্টিটি খুবই কম। আমি বললাম না হয়তোবা আমাকে বছরে আমাকে নিয়ে একবার লেখালেখি হচ্ছে। বাট বাট কাজ ভালো হচ্ছে। এটাই মানুষের এক্সাক্টলি। থেকে যে ভালো ইয়েগুলো পাচ্ছি এটাই সব। একদমই তাই। অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমি একটু আ আমার মনে হয় যে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আপনারা কমেন্ট গুলো করতে থাকুন। আমি একটা চট করে ব্রেক নিয়ে ফিরে আসছি। দর্শক সময় হচ্ছে বিরতি নেবার, ফিরছি এক্ষুনি, আমাদের সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। দর্শক ফিরে এলাম ব্রেক থেকে, সবাইকে আরো একবার ওয়েলকাম করছি মেল মিক্স বার ক্যাফে লাইভ এর সঙ্গে রয়েছে মৌসুমী মৌ, আমার সঙ্গে আছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী এবং মডেল নিদ্রা নেহা। যেটা বলছিলাম দর্শকদের কমেন্টস নিতে চাই এবং সেই দর্শকেরা অনেক মন্তব্য করেছেন এবং সবচেয়ে বড় কথা যে তুমি কিন্তু তোমার কাজের মধ্য দিয়ে, যে তুমি একটু আগে বলছিলে যে গোলাপি যখন আসবে তখন দর্শক গোলাপিকে ডিফারেন্ট ওয়েতে দেখবে। বাই দ্য ওয়ে, দর্শক কমেন্টস নেওয়ার আগে আমার কিছু জানার আছে। ওকে। একটা সিনেমার কথা আমরা এখনো বলিনি, পিকলু চৌধুরীর একটা সিনেমা হ্যাঁ। রয়েছে, সেই সিনেমাটার কি খবর? আ 'দাওয়াল' যদি বলি আমার জন্য সর্বপ্রথম এমন একটা সিনেমা ছিল যেটা আ আমি জানছি যে আমি একটা বড় পর্দার সিনেমা করতে যাচ্ছি। হুম, এবং এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ সিনেমা। থাকে না যে আমি কিন্তু এমনিও একটু ডিফারেন্ট টাইপেরই ক্যারেক্টার গুলো করি। যেই ক্যারেক্টার গুলো হয়তোবা অতটা গ্ল্যামারাস হুম, না হুম, হুম। বা অতটা পশ ক্যারেক্টার না। আমি একটু অন্য রকমের বা আমার কাছে আসেও ওই ধরনের ক্যারেক্টার গুলোই। সো বাট ওটা ছিল আমাদের 1947 এর একটা স্টোরি। যেখানে আমি ছিলাম একদম উইথআউট এনি মেকআপ। যেখানে আ লাইক থাকে না যে মানে এর চেয়ে মাটির এই সাথে ন্যাচারাল মিশে টোনটাই যাওয়া। আসলে দরকার ছিল। হ্যাঁ, এবং এর চেয়ে বেশি মাটির সাথে মিশে যাওয়ার হতে পারে না। ওখানে যে আমি যে একজন অভিনেত্রী বা আমার কাছে ওটা একবারের জন্য মনে হয়নি এবং পিকলু ভাই একটা টাইমে এমনভাবে বলছিল যে, "নিদ্রা, আমার কাছে মনে হইছে যে" এবং পিকলু ভাই আমার এলাকার। এটা আমরা আমার উনার সাথে এটা এমনভাবে হইছে পরে যে আমরা যখন শুটিং এ আসি পরে জানতে পারি যে আমি ভোলার চরফ্যাশনের, ভাই হচ্ছে ভোলার মনপুরার। জাস্ট নদীর বাহ! এপার ওপার। ওপার। এখন পিকলু ভাইয়ের কথা হচ্ছে, "আমি তো জানতাম না তুই গ্রামের মেয়ে। আমার কাছে মনে হচ্ছে আমি সবচেয়ে একটা বেস্ট একটা ডিসিশন নিছি তোকে নিয়ে। কেননা গ্রামের মেয়েরা কিভাবে হাঁটে, এই যে কাদামাটিতেও কিভাবে হাঁটতে হয় বা আমি ছোটবেলা থেকে দেখে আসছি। আমি অতটাই মাটির কাছাকাছি বড় হয়েছি। এখন ঢাকায় এসে হয়তোবা আমাদের লাইফস্টাইল হোক, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এর জন্য আমাদের ডিফারেন্ট টাইপ অফ লাইফস্টাইল লিড করতে হয়। এক্সাক্টলি। বাট অ্যাকচুয়ালি আমি সেটা না। আমি খুবই সাধারণ একজন মানুষ এবং আমি সাধারণভাবে থাকতেও পছন্দ করি। কথা স্ট্রেইট কাট বলি, বাঁচতেও পছন্দ করি। সো আল্টিমেটলি আমার সিনেমাটা আমার জন্য একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হতে পারত এবং আমি হতে আমার পারতো, এই কথাটা কেন বলছো? কারণ হচ্ছে সিনেমাটা এখন কবে আসবে আমরা জানি না। হোপ ফর দ্য বেস্ট। আমি হ্যাঁ, কেন হ্যাঁ। বলছি আমি বলি, এখানে আমি দিন শেষে আমি একজন অভিনেত্রী এবং আমাকে কোন পলিটিক্যাল টিম কি করছে না করছে আমার দেখার বিষয় না। আমি দিন শেষে আমার সবকিছু ঠিকঠাক মতো সব রাইটস হচ্ছে কিনা সবকিছু, এবং আমরা ৫ জুলাইটা কেন করলাম যে আমরা যেন কোনো ব্যারিয়ার না থাকে। আমরা যেন আমাদের মুক্ত চিন্তা ভাবনাগুলো মানুষকে প্রোভাইড করতে পারি। আমরা যেন তুলে ধরতে পারি। এখন সিনেমাটাতে আমি বলব কোনোভাবেই কোনো দল ইয়েতে ছিল না। ওটা মুক্তিযুদ্ধের টাইমের একটা গল্প ছিল, যেটা হচ্ছে কৃষকদের একটা আন্দোলন
এবং মুক্তিযুদ্ধ কিন্তু কোনো দলের ছিল না, এটা আমাদের বাঙালিদের ছিল, আমার ছিল, তোমার ছিল, আমাদের পূর্বপুরুষের ছিল, সব বাংলাদেশিদের ছিল। সো এখন আলটিমেটলি ওই যে কিছু ব্যাপারের জন্য আসলে আমাদের সিনেমাটা কবে আসবে আমরা জানি না, বাট হ্যাঁ ডিরেক্টরের ইচ্ছা আছে এবং ভাইয়ের সাথে যতটুকু কথা হচ্ছে যে আমাদের সিনেমাটা বাইরে বিভিন্ন ফেস্টিভ্যালে এটা এখন যাবে, উনি চেষ্টা করছে, বাট আমাদের সিনেমা সব ডান। আচ্ছা, বাট উই হোপ যে হয়তো ইন ফিউচার মানুষের আমরা দেখা ডেফিনেটলি উচিত দেখতে তো পাবো। না, এটা তো গল্প, এটা তো অবশ্যই। জীবন থেকে নেয়া। আমরা এবার একটু কমেন্টস নিতে চাই। নরমালি যেটা হয় যে আমাদের একজন তারকা আসার আগে আমরা ফেসবুকে সেটা পোস্ট করে থাকি, এরপর দর্শকেরা সেখানে মন্তব্য করেন, সেই মন্তব্য থেকে বাছাইকৃত মন্তব্যগুলো আমি এখন পড়ছি। এমডি তাকিয়াল হাসান লিখেছেন, আপনার জীবনের সেরা মুহূর্ত কোনটি? আমার জীবনের সেরা মুহূর্ত কি পার্সোনাল লাইফ না প্রফেশনাল? দুটোই বলতে পারো তুমি। পার্সোনাল লাইফে কোনটি আর প্রফেশনাল লাইফে কোনটি? আমার জীবনের সেরা মুহূর্ত আমি মনে করি যখন আমি নিজেকে না আমাদের মধ্যে এমন কিছু হিডেন ফ্যাক্টস থাকে যেটা আলটিমেটলি লাইফের কেউ জানে না, আমরাও হয়তোবা জানি না। লাইক আমি যদি এখন মানে রাইট নাও আমার লাইফের সবচেয়ে হ্যাপি মোমেন্ট যদি বলি, আমি জাস্ট কিছুদিন আগে 2 দিন হলো আমি ঢাকা ফিরলাম। কিছুদিন আগে আমরা একটা ফ্রেন্ডস ট্যুর দিয়ে আসি এবং ওই ট্যুরে যেয়ে যখন আমি জাস্ট শুয়েছিলাম না পাহাড়ের উপর, আমি যখন ওই চাঁদটা দেখলাম, ওই চাঁদের যে জোছনাটা দেখলাম, আমার কাছে মনে হয়েছে যে আমি ওই চাঁদ হব, যে আলো যখন আমি মানে ছড়াবো কাউকে বলতে হবে না, মানুষ এমনিই দেখবে। এবং ওই যে ফিলটা আমার কাজ করছে, আমার মনে হয়েছে ওইটা আমার সবচেয়ে এখন Okay. পর্যন্ত গুজবাম্প ফিলিংস। আচ্ছা, নুসরাত শারমিন তিনি প্রশ্ন করেছেন, প্রথম প্রেম কবে ছিল? আমার মনে নাই। মনে নেই? না, কারণ আমি মনে করি কি জানেন যে বয়সের সাথে সাথে প্রেমের ডেফিনিশন চেঞ্জ চেঞ্জ হয়। হয়, ইটস ট্রু। সো এখনো প্রথম প্রেম, এখন বলবো প্রথম প্রেম প্রান্তর। প্রান্তর? হ্যাঁ। আচ্ছা, ওকে, ঠিক আছে। শোভন দাস রনি লিখেছেন, আপনার অভিনয় জীবনে আসার অনুপ্রেরণা কে বা কি? আমার অভিনয় জীবনের আসার অনুপ্রেরণা যদি বলি, একদম যদি প্রথমে বেসমেন্ট বলি তাহলে হচ্ছে লাক্স চ্যানেলে সুপারস্টার যখন হতো ওটা দেখে মায়ের খুব ইয়ে থাকতো, কারণ আমি ছোটবেলা থেকে যেহেতু নাচ টাচ করতাম এবং মা ভাবতো যে নাচা তোদেরকে পাঠাই। তো আমার বড় বোন তো আমার চেয়েও বেশি খুব লম্বা ছিল, পড়ুয়া। খুব পড়ুয়া, এবং আমি এর আগে অনেকবার ওর কথা বলেছি, বাট আমি ওর চেয়ে অনেক শর্ট ছিলাম ছোটবেলায়। না আমি বুঝিনি যে মানে আমি 5 এত, ফিট 8 হয়েও শর্ট। না না তখন আমি ছোট, হ্যাঁ, আমার হ্যাঁ, মানে হ্যাঁ, গ্রোথটা হঠাৎ করে হয়েছিল। সো ওই টাইমে লাইক মার ইচ্ছা ছিল বড় বোনকে পাঠাবে, বাট পরে যখন দেখলো যে না ওর আসলে ইন্টারেস্ট নাই, তখন মা আমাকে ওই স্বপ্নটা প্রথমে নিজে দেখা শিখালো। আমি স্বপ্নটা দেখলাম, বাট তখন আমি এতদিনে এই মোটা হয়ে গেছি। আচ্ছা, সো তারপরে আমার ভাই একজন আছে, কত কেজি ওয়েট কমাতে হয়েছে? আমি 25 কেজি ওজন কমিয়েছি 3 মাসে। ও মাই গড। 80 to 55। আচ্ছা। এবং যেটার জন্য আমাকে বলবো সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে আমার ভাই সৈকত, ও একজন ফ্যাশন ফটোগ্রাফার ছিল। সো দ্যাটস ওয়াই না যে ও নিদ্রা তোমার করতে হবে, ইউ ক্যান ডু ইট, মানে তোমার মধ্যে এটা আছে, একটা ছবি তুলে হয়তো বা যে দেখো এটা এটার মধ্যে নাই, এটা নাই, এটা নাই। তো ওর সাথে নিজেকে শার্প করে 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 এই ইচ্ছাটা ওয়াও, জন্মালো। এটা আমার জানা ছিল না। এবারের আমাদের সেগমেন্ট হচ্ছে 10 এ বস। 10টি প্রশ্ন করব, হাতে সময় আছে আর 3 মিনিট। এটা কি ডিরেক্ট কোশ্চেন? হ্যাঁ। সো 10টি প্রশ্নের মধ্যে তুমি সবগুলো সঠিক উত্তর দিলে বা যদি দিতে চাও সেক্ষেত্রে তুমি 10 এ 10 পেলে, না হলে 10 এ বস হলে। ওকে। প্রথম প্রশ্ন। ওকে, সহশিল্পী হিসেবে মোশাররফ করিম কতটুকু হেল্পফুল? এখানে আমার বলার কিছু নাই, আমি বললেও এটা ইনফিনিটি বলতে হবে। প্রান্তর তোমার হাতের কোন খাবারটি সবচেয়ে বেশি পছন্দ করে? প্রান্তর আমার হাতে শুটকি। ওকে, সহশিল্পী হিসেবে প্রান্তরকে 10 এ কত দেবে? সহশিল্পী হিসেবে আ আ আ এটা তো একটু 9। আচ্ছা, ওকে, এটা একটু ডিফিকাল্ট সে বলছে। প্রথম প্রেমের প্রস্তাব কিভাবে পেয়েছিলে? একদম প্রথম প্রেম ওয়ালে বড় করে মেবি লিখে রেখেছিল কেউ আমার নাম দিয়ে যে আই লাভ ওরে ইউ। বাবা! ওই স্কুলের কিছু হ্যাঁ, 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 হ্যাঁ। ইয়ে থাকে না প্রেম, যে লিখে হুম, লাগবে নাম। সো হুম। ওভাবে স্কুলের কেউ একটা, বাট কে লিখছে আই ডোন্ট নো। কখনো এরকম হয়েছে যে অনেক মানুষ তুমি যাদের নিদ্রা কেড়ে নিয়েছো সেই মানুষেরা এসে তোমার সামনে এসে দাঁড়িয়েছে এবং ভয় দেখিয়েছে? আ ভয় দেখানো না, বাট আমার কাছে এই টাইপের অনেক টেক্সট আসতো। প্রথমত নাম নিদ্রা, ঘুম। হ্যাঁ, দ্বিতীয়ত আমার টাইটেল দে। সো হ্যাঁ, নিদ্রা দে। আল্টিমেটলি কি হয়? ঘুম দে। হ্যাঁ, রাতের বেলা এখনো পর্যন্ত আমার এখনো এমন অনেক টেক্সট আসে, আগেও হ্যাঁ। আসতো যে আমি নিদ্রায় যেতে চাই, তুমি আসো, হুম, নিদ্রা দাও। সো আল্টিমেটলি আমার নামটা আমার খুবই পছন্দের, কারণ এটা মানুষের সবচেয়ে নিডেড ঘুম। এক্সাক্টলি। মানুষের সবচেয়ে শান্তিরও জায়গা। হ্যাঁ। এবং
প্লাস আবার এটা নিয়ে মানুষ অনেক পচায় আমাকে মাঝে মাঝে, বাট তারপরে আমার নামটা আমার খুব পছন্দের। নিদ্রা নাকি খুব মানে রাগী, এটা কি সত্য না মিথ্যা? সত্য, প্রচন্ড। বাট ওইটা ফর এ শর্ট টাইম। তারপর ঠিক হয়ে যাও। হ্যাঁ, আমাকে যদি ওই হিলিংটা যদি আমাকে কেউ করতে পারে, এবং আমার ওই ভালোবাসার মানুষগুলাই লাগবে, এবং আমি যখন যার থেকে যেই হিলটা চাচ্ছি, আই নিড ইট এবং ওকে, ডেসপারেটলি। ওকে। চারুকলা থেকে নাচ, এরপর মিস ইউনিভার্সে মিস ফটোজেনিক, এখন অভিনেত্রী। কোন পরিচয়টা দিতে তোমার ভালো লাগে? অভিনেত্রী। বাবার সাথে ফুটবল খেলা মিস করো কতটা? বাবার সাথে ফুটবল খেলার চেয়েও সবচেয়ে বেশি যেটা আমি মিস করি, বাবা আমাকে বাইক রাইডিং শিখিয়েছিল, তো এখনো যেমন এই যে আমি লাস্ট দেখেছি 130 এ বাইক চালানো, ও মাই গড, এবং সে ফরিদপুর যাওয়া। সো এখন যখন এই যে লাস্ট টাইম অনেকদিন পরে আবার পাহাড়ে যেয়ে যখন বাইক ধরলাম, আমার কাছে মনে হচ্ছে বাবা আমাকে পিছন থেকে ধরে শেখাচ্ছে। দারুণ, দারুণ, দারুণ। বাণিজ্যিক ছবি নাকি আর্ট ফিল্ম? ভবিষ্যৎ পরিকল্পনা কি তোমার সিনেমা নিয়ে? আমার কাছে মনে হয় প্রতিটা সিনেমাই বাণিজ্যিক সিনেমা। ওকে। বরিশালের ভাষায় অর্থাৎ ভোলার ভাষায় দর্শকদের উদ্দেশ্যে এবার মজার কিছু বলো। ভোলার ভাষা একদমই নরমাল একটা ভাষায়, যে আমি যেভাবে কথা বলতেছি বা আমি যা বলতেছি এটাই ভোলার ভাষায়, যেমনে বলতেছি না। তো আমি বলবো, আহ আমি এমন কেউ না যে আপনারা আমার উপরে ফেইথ রাখবেন বা যেকোনো কিছু। বাট আমি যতটুকুই কাজ আপনাদেরকে দিতে পেরেছি, আমি বলবো আমি ভালোবাসাটা কেন পেয়েছি, যে আমি যে একটা কষ্ট পেয়েছি, বা আমি যে বললাম যে আমি এখনো নতুন কোনো কাজ নেইনি, এবং আমি জাস্ট আমার আগের কাজগুলোকে শেষ করার চেষ্টা করছি। আমি এখনো ওই মেন্টাল স্টেবিলিটি তে ঢুকতে পারিনি যে আমি নতুন কোনো কাজে ঢুকবো। অবশ্যই আমি কাজ করব। কেন করব না? সবকিছু যদি আমার সাথে মিলিয়ে থাকে। সো আমি বলব আমার নতুন কাজগুলো দেখবেন। সামনে যেটা আসবেন আমার উপরে ট্রাস্টটা রাখবেন। জাস্ট দেখেন যে আমি আপনাদের পছন্দ মতো ডেলিভারি করতে পারি কিনা, এবং আমিও আপনাদের অতটুকুই অ্যাকসেপ্টেন্স আ আশা করব। আবারও অনেক, অনেক ভালোবাসা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি বিদায় নিচ্ছি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, এবং অবশ্যই মেতে কিন্তু যেহেতু রিলিজ হচ্ছে নতুন ওয়েব সিরিজ নিদ্রার, দেখতে ভুল করবেন না, এবং অবশ্যই ঘুম হারাম হবে সেই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই অনেক, অনেক, অনেক ভালো থাকুন এবং থাকুন প্রথম আলো আর মেরিলের সাথে।